করোনার প্রথম ধাক্কার অনেকটাই কাটিয়ে উঠছে বাংলাদেশ। সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে। হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য চিকিৎসকরা। আমাদের আজকের বিষয় স্বাস্থ্য সেবা এখন ঘর থেকেই। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন আমাদের 982405 এই নাম্বারে। সাথে আছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার MS আরিফিন পাটোয়ারি। ডাক্তার আরিফিন পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডক্টরস অন কলে। বাংলাদেশে শীত মৌসুম প্রায় চলে এসেছে বলতে গেলে। ঢাকায় শীতভাব ততটা অনুভব না হলেও গ্রামের দিকে কিন্তু বেশ ঠান্ডা অনুভব হয়। তাই শুরুতেই জানতে চাইব যে শীতকালে আসলে কি ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা যায় আমাদের দেশে এবং আসলে তা থেকে পরিত্রাণের উপায়গুলো জানতে চাই আপনার কাছে। টুম্পা, আপনি জানবেন যে শীতের শুরুতে এবং যখন একটা সিজন চেঞ্জ হয় তখন কিন্তু হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের একটু ভাইরাস এবং অন্যান্য জীবাণু দ্বারা ইনফেকশন ডিজিজ গুলো বেড়ে যায় এবং হচ্ছে ভাইরাস জনিত যেসব সমস্যা হয় তার মধ্যে আপনি জানেন কমন কোল্ড এবং হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এটা খুব বেশি হয়। এবং তার সাথে আমাদের এই যে প্যান্ডেমিক এখন যেই অসুখটা আছে কোভিড-19, যেটাতে আমরা গত 8 মাস যাবত হচ্ছে যে সারা বিশ্ব একদম বিপর্যস্ত হয়ে গেছে, সেই ভাইরাসটা তো সাথে আছেই। এবং আপনি জানেন যে শীতে যে কোনো ভাইরাসের মতো এই কোভিড-19 যে অসুখটা অর্থাৎ SARS-CoV-2, এই ভাইরাসটাও কিন্তু হচ্ছে মানুষের মধ্যে সংক্রমণ বেশি পরিমাণে দেখা দিবে। কাজেই এই শীতের শুরুতে আমাদেরকে কিন্তু যে কমন কোল্ড অর্থাৎ আগের যে করোনা ভাইরাস 4টা স্ট্রেন ছিল, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, 4, এগুলা দিয়ে তো আমাদের কমন কোল্ড হবেই, সাথে হচ্ছে ইনফ্লুয়েঞ্জার একটা সমস্যা হবে এবং সাথে হচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবও কিন্তু কিছুটা হয়তো বেড়ে যাবে। আর যেটা হচ্ছে যে আপনি জানেন কিছু মানুষ কিন্তু আপনার অ্যালার্জিক কিছু অসুখে ভোগে, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, কাফ ভেরিয়েন্ট অ্যাজমা এবং অ্যাজমা, এই ধরনের অসুখগুলো, এবং যারা COPD তে আক্রান্ত থাকে অর্থাৎ এই আমাদের যে রেসপিরেটরি যে সিস্টেমের যে অসুখগুলো, এই অসুখগুলো কিন্তু হচ্ছে শীতকালে এগুলোতে প্রবণতাটা তীব্রতাটা বেড়ে যায়। কাজেই আমি দর্শকদেরকে বলবো যে যাদের অ্যাজমা COPD আছে তারা নিয়মিত যেন তাদের পূর্ব নির্ধারিত ইনহেলার গুলো ঠিক মতো ব্যবহার করে, যাতে তাদের এই অ্যাটাকটা না হয়। আর অবশ্যই আমরা যে প্যান্ডেমিক কোভিড-19 প্রতিরোধের জন্য আমাদের যে সকল প্রচেষ্টা হচ্ছে মাস্ককে ঘিরে, আমরা যদি সবাই মাস্ক পরিধান করি তাহলে কিন্তু আমাদের যে কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, এই ইনফেকশন গুলো আপনার হচ্ছে অনেক পরিমাণে কমে যাবে। এবং শীতে কিন্তু কিছু নিউমোনিয়া প্রচুর পরিমাণে হয় এবং হচ্ছে যে আমরা যদি মাস্ক পরিধান করি, আপনি জানেন যে এগুলো কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমেই হচ্ছে যে আমাদের শ্বাসের সাথে, নাকের সাথে এগুলো প্রবেশ করে। কাজে আমরা যদি মাস্ক ব্যবহার করি আমরা কিন্তু অনেকগুলো অসুখ থেকে একবারে হচ্ছে যে রক্ষা পেতে পারবো। ডক্টর আরিফিন, আপনি বলছিলেন ইনফ্লুয়েঞ্জার কথা। তো ইনফ্লুয়েঞ্জার উপসর্গ যেগুলো আছে সেগুলো কিন্তু কোভিডের সাথে খানিকটা মিলে যায়। তো কারো আসলে ইনফ্লুয়েঞ্জা হলে পরে আসলে কিভাবে সে বুঝতে পারবে যে তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে? একদম, আপনি ঠিকই বলেছেন। ইনফ্লুয়েঞ্জার যে সিমটম গুলো, কোভিডে কিন্তু এই সিমটম সবগুলোই আছে এবং এটা কিন্তু একজন মানুষের পক্ষে আলাদা করা খুবই কঠিন। ইভেন আমরা যারা চিকিৎসক তারাও কিন্তু হচ্ছে যে এটাকে আলাদা করতে চাইও না। এখন যেহেতু ইনফ্লুয়েঞ্জার সিমটম গুলো নিয়ে যে পেশেন্ট গুলো আসবে তাদেরকে আমাদেরকে, যেহেতু এখন প্যান্ডেমিক চলছে, আমাদেরকে অবশ্যই কোভিডও মাথায় রাখতে হবে সেই হিসাবে। এবং আপনি জানেন যে ইনফ্লুয়েঞ্জাতে কিন্তু আপনার হচ্ছে যে অত তীব্র আকার ধারণ করে না, কিন্তু কোভিডের যেহেতু কিছু কমপ্লিকেশন আছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, যাদের কোভিড সাথে কোমরবিডিটি আছে, তারা হচ্ছে একটা ক্রিটিক্যাল স্টেজে চলে যায় কোভিড এর ক্ষেত্রে। কাজেই সাথে ইনফ্লুয়েঞ্জা সিমটম নিয়ে আসলেও তাদেরকে আমাদের অবশ্যই কোভিড টেস্টই করতে হবে। কোভিড টেস্টই করে আমাদের হচ্ছে যে এটা এবং অন্যান্য টেস্টগুলো করে যেটা কোভিড কিনা। ডক্টর আরিফিন, আপনি আমাদের সাথে থাকবেন। আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ আব্দুর রহমান। আমার সমস্যা হচ্ছে আমি রাত্রে ডাইন দিকে শুইতে পারি না, মানে কিডনির যে সাইড পিছনে এবং সামনে, এই সাইডে দুই সাইডে ব্যথা করে আমার, সামনে এবং পিছনে। ডাইন দিকে শুইতে পারি না, স্যারের কাছে জানতে চাইছিলাম যে আপনার বয়স কত বলবেন এবং আর কোনো স্বাস্থ্য সমস্যা আছে কিনা, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার? ডায়াবেটিস নাই, আমার হাই প্রেশার আছে, গ্যাস্ট্রিক আছে, আর এমনি কোনো আর কোনো সমস্যা নেই। হাই প্রেশার। আপনার বয়স হবে 37 আমার। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকবেন সাথে। আমরা ডক্টর আরিফিন আপনার কাছে ফিরছিলাম। জি জি।
আমি আসলে ভালো শুনি নাই যে উনি কোন জায়গার ব্যথার কথা বললো, সামনে পেছনে ব্যথা? কিডনির ব্যথার কথা বলছিলেন কিডনি? আমাদের সাথে। হ্যাঁ, আমাদের সাথে দর্শক আপনি যুক্ত আছেন, আপনি আরেকবার বলতে পারেন আপনার সমস্যার কথাটি। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে যে কিডনির যে সাইড পিছনের যে সাইডটা, কিডনি যেখানে থাকে এই সাইডটা এবং সামনে যে আপনার যে ওই থলি যে আছে আপনার যে কি বলে এই যে সামনে আমার এই নাভির ডাইন পাশে নিচে এখানে ব্যথা করে, রাতে ডাইন দিকে শুইতে পারি না, সারা রাতই ব্যথা করে, মানে একদিকে শুইতে হয়। ওই ব্যথাটা কতদিন যাবত হচ্ছে? আপনার কি প্রস্রাবে কোনো সমস্যা আছে? না, আমার হাই প্রেশার আছে আর হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আমাদের হচ্ছে যে আপনি কিডনির যে জায়গার কথা বললেন, এটা কিন্তু কিডনিটা থাকে ভিতরে, তাহলে বাইরের দিকে কিন্তু আপনার এই যে হাড় মাসেল এগুলো থাকে। আমাদের অনেক পেশেন্টই হচ্ছে তাদের হয়তো মাসেলে পেইন হয়, হাড়ে পেইন হয়, সেই ব্যথাটাকে তারা হচ্ছে কিডনির ব্যথা বলে। কিডনির জন্য ব্যথা হতে পারে, তবে কিডনির সিমটম গুলো কিন্তু অন্যভাবে আসে, যে হাতে পায়ে পানি চলে আসা, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এভাবে হচ্ছে যে মুখে পানি চলে আসা, এগুলা কিডনির সিমটম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরেন আপনার কিডনিতে কোনো স্টোন হলো, তাহলে কিডনিতে কোনো ইনফেকশন হলো, সেক্ষেত্রে কিন্তু জ্বরও থাকবে, ব্যথাও থাকবে। তো সেই সব কারণে হতে পারে। আমার মনে হয় যে ওনার হচ্ছে যে এটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা একটু লাগবে, আলট্রাসোনোগ্রাম, ইউরিনের পরীক্ষা এগুলা, এবং খুব সম্ভবত ওনার এটা হতেও পারে যে মাসেলের কোনো পেইন। মাসেলের পেইন হলে উনি প্যারাসিটামল অর্থাৎ নাপা অথবা এই জাতীয় ওষুধ, উনি যেহেতু অ্যাডাল্ট, 500 মিলিগ্রাম 2টা ট্যাবলেট ভরা পেটে খেয়ে নেবে, তাহলে হয়তো মাসেলের পেইন হলে এগুলা কমে যাবে। কিন্তু কিডনির জন্য যদি পেইন হয়, সেক্ষেত্রে কিন্তু ওনাকে কিছু এক্সরে, আলট্রাসোনোগ্রাম, ইউরিন, আরএমই এই জাতীয় পরীক্ষা করার প্রয়োজন হবে, অর্থাৎ ওনাকে একটু ডক্টরের শরণাপন্ন হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর আরফিন। ডক্টর জনকলি, এরই মাঝে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে আমরা প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত বক্সিবাজার থেকে বলছি। জি বলুন। আমার আজকে অনেকদিন ধরে, 1 বছর ধরে গ্যাস্ট্রিকের প্রবলেম, মানে বুকে শুধু ঢেকুর উঠতেই থাকে, কোনো মানে এটার কোনো সমাধান নাই। আর এমনি ব্যথা বা বুক জ্বালা পোড়া এই ধরনের কোনো কিছু নাই, টক ঢেকুর উঠা এরকম কোনো কিছু নাই, শুধু ঢেকুর উঠতেই থাকে। আমি আজকে 1.5 বছর ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু এই ঢেকুরটা কমতেছে না, বুকে ঢেকুর এসে আটকে থাকে, দম বন্ধ হওয়ার মতন অবস্থা হয়ে যায়। আপনি কি ধরনের মেডিসিন খাচ্ছেন এবং আপনার বয়স বলবেন জান্নাত? আমার বয়স 29, আমি হচ্ছে মাটিঘাট, ইসমোপ্লাজল আর গ্যাবিসল খাচ্ছি। আপনার কি বুকে কোনো ব্যথা হয়, অথবা আপনার মুখে থুতু খুব বেশি পরিমাণে হয়? না, আমার বুকে কোনো ব্যথা নাই, মানে ব্যথা, বুক জ্বালা পোড়া এই ধরনের কোনো কিছু নাই, শুধু ঢেকুর উঠতেই থাকে, মুখে খুব বেশি আটকে থাকে। আপনার খাওয়া দাওয়া করার পর খাবারটা কি উপরের দিকে উঠে চলে আসে, এরকম হয়? হ্যাঁ, খাবারটা উপর দিকে উঠে চলে আসে, এরকম হয়, মুখ দিয়ে একটু ভাত বের হয় বা একটু পানি জাতীয় কিছু বের হয়, এরকম টাইপের। বুঝতে পেরেছি। আপনার এই সমস্যাটাকে বলা হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, অর্থাৎ এখানে যেটা হয়, খাবার দাবার খাওয়ার পরে এটা একটু উপরের দিকে উঠে চলে আসে। তো এই ধরনের পেশেন্টের কিন্তু অনেক সময় খুব বেশি গলা জ্বলতে পারে, অথবা বুকে ব্যথা হতে পারে, এগুলা আবার নাও হতে পারে। এই ধরনের পেশেন্টকে ওষুধ খাবার সাথে সাথে কতগুলা আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে হবে। এর মধ্যে একটা হচ্ছে, আপনি কখনো একবারে অনেক বেশি খাবেন না, যে একদম পেট ভরে এভাবে আপনি খাবেন না। আপনি অল্প অল্প করে বেশি বারে খাবেন, অর্থাৎ কেউ যদি দিনে 4টা-5টা মিল খায়, আপনি 6-7টা মিল খাবেন, কিন্তু অল্প অল্প পরিমাণে বেশি করে। আরেকটা হচ্ছে, খাওয়ার পরে আমরা অনেক সময় বিছানায় শুয়ে পড়ি, এই কাজটি আপনি করবেন না। আপনি শোয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে খাওয়া শেষ করে ফেলবেন, খেয়ে আপনি হয় হাঁটবেন অথবা বসে থাকবেন, কিন্তু বিছানায় শোবেন না। আর কিছু খাবার, যেমন হচ্ছে যে আপনার চা, কফি, তারপর হচ্ছে চকলেট জাতীয় খাবার, এগুলাতে কিন্তু এই গ্যাস্ট্রিক রিফ্লাক্স খুব বেশি হয়। এই খাবারগুলো আপনি পরিহার করবেন। আর আপনি আপনি যে সিরাপটা খাচ্ছেন, এই সিরাপটা যদি কখনো খুব বেশি আপনার বুক জ্বালা, এরকম ঢেকুর উঠতে থাকে, তখন আপনি 3 চামচ ভরা পেটে খেয়ে নেবেন, সাথে একটু ওমেপ্রাজল এবং ডমপেরিডন, এটা হয়তো আপনি খাচ্ছেন, এটা একটু নিয়মিত সবসময় খেতে হবে। তাহলে এই ওষুধগুলো খেলে এবং আপনি আপনার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করলে, খাদ্য অভ্যাসটা একটু চেঞ্জ করলে কিন্তু আপনি এখান থেকে খুব ভালোভাবে থাকতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি একটা উপশম লাভ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এরই মাঝে আরেকজন দর্শকও যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন।
জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শারমিন আক্তার। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমার মায়ের হচ্ছে গিয়ে আজকে দুপুর থেকে হঠাৎ করে বুকের মধ্যে খুব মানে চাপ দিচ্ছে। উনি আর কি দম টম বন্ধ হয়ে যাওয়ার ফলে হাত পা সম্পূর্ণ শরীর কাঁপতেছে। ওনার হার্টের প্রবলেম আছে, বাট এখন উনি আর কি এটার জন্য কি সলিউশন? আপনার মায়ের বয়স কত? আমার মায়ের ওনার বয়স বয়স হচ্ছে গিয়ে 45। 45। আচ্ছা, ডক্টর আরিফিন পাটোয়ারি, আপনার যদি কিছু ঠিক জানার আছে। থাকে। হ্যাঁ, ঠিক আছে। উনি যে কথাটা বললো 45 এজে হচ্ছে অনেক মহিলাই মেনোপজে চলে যায় এবং হচ্ছে যে ওনার হার্টে আগে থেকে প্রবলেম আছে উনি বলছেন। তাহলে বুকে যে কোনো ধরনের ব্যথা হলেই প্রথম হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি ভয় পাই যে ওষুধটা নিয়ে, সেটা হচ্ছে যে আমার হার্টে কোনো অ্যাটাক হয়ে গেল কিনা, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফাকশন এই জাতীয় কিছু কিনা। ওই কারণে বুকে ব্যথার পেশেন্টকে অবশ্যই হসপিটালে নিতে হবে এবং খুব দ্রুত একটি ইসিজি করে আগে এক্সক্লুড করতে হবে যে ওনার হার্টে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে যে অন্য কোনো অসুখ আছে কিনা। বুকে ব্যথার অনেক কারণ থাকতে পারে, তাহলে সেখানে কিছু কারণ হার্টের জন্য হয়, কিছু কারণ আপনার ফুসফুসের জন্য হয়, আবার হার্ট ফুসফুস এগুলা কারণ ছাড়া হাড্ডি মাংসের কারণে অনেক সময় ব্যথা হতে পারে, কোনো রকমের শারীরিক উপসর্গ ছাড়াও বুকে ব্যথা হতে পারে। তাহলে অনেক কারণেই হচ্ছে যে বুকে ব্যথা হতে পারে, কিন্তু যেটা আমাদের জন্য হঠাৎ করে বুকে ব্যথা হয়ে একটা বিপদ ডেকে আনতে পারে সেটা হচ্ছে হার্টের সমস্যা। যে কারণে শুরুতে একটা হাসপাতালে নিয়ে পেশেন্টকে একটা ইসিজি করানো দরকার এবং আমি ওনার মাকে এই উপদেশটাই দিব, হসপিটালে চলে যাক এবং একটা ইসিজি করে যে হার্টের সমস্যা নাই এটা আগে এক্সক্লুড করুক। জি, ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে আলোচনার আজকে বলছিলেন কোল্ড অ্যালার্জির কথা, এক পর্যায়ে আপনি বলছিলেন কোল্ড অ্যালার্জিতে যারা ভোগেন, বিশেষ করে শিশু এবং বয়স্করা, তাদের ক্ষেত্রে যদি আমরা যদি সময় মতো এটা মানে নির্ধারণ করতে না পারি যে কোল্ড অ্যালার্জি হয়েছে, তা কি নিউমোনিয়ায় টার্ন নিতে পারে কিনা, এবং নিউমোনিয়ায় তো অনেক সিভিয়ার কেসে মানুষ মারাও যায়। একটু এই বিষয়ে জানতে চাইবো আপনার কাছে। না, এটা যেটা হচ্ছে কোল্ড অ্যালার্জি, যেটা এটা তো আপনার হচ্ছে যে একটা জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকে অনেক সময়, এখানে কিছু এক্সটেন্সিভ ফ্যাক্টর কিছু ইন্টেন্সিভ ফ্যাক্টর এভাবে থাকে। তাহলে এদের কিন্তু দেখা যায় যে যখন টেম্পারেচারটা ফল করে তখন হচ্ছে যে এদের এগুলো বেড়ে যায় এবং হচ্ছে বিভিন্ন পোলেন, তারপরে হচ্ছে ধুলাবালি। শীতকালে কিন্তু আপনি দেখবেন যে পোলেনের পরিমাণ বেড়ে যায়, ধুলাবালির পরিমাণ বেড়ে যায়। কাজেই ওনাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে। ওনারা হয়তো এই যে কারো কাফ ভেরিয়েন্ট অ্যাজমা এটা হতে পারে, কারো হয়তো অ্যালার্জিক রাইনাইটিস, খুব খুব বেশি হাঁচি দেয়, নাক দিয়ে পানি পড়ে, কারো গলা চুলকিয়ে চুলকিয়ে কাশি হয়। তাহলে ওনাদেরকে কিন্তু সবসময় ডক্টর একটি ইনহেলার নিয়মিত ব্যবহার করতে বলেন এবং নাকের স্প্রে দিতে বলেন। এই জিনিসগুলো ওনারা হচ্ছে যে শীতের শুরু থেকে ভালোভাবে নিতে থাকবে, যদি এগুলো সবসময় নেওয়ার কথা তাদের। আর সাথে হচ্ছে যে মাস্ক পরিধান করা, এই মাস্ক পরিধান করলে কিন্তু ওনাদের এই যে পোলেন এক্সপোজার কমে যাবে, ধুলোবালির এক্সপোজার কমে যাবে এবং বিভিন্ন ধরনের ভাইরাসের এক্সপোজার কমে যাবে। ফলে কিন্তু হচ্ছে যে তারা কিন্তু এই কোল্ড অ্যালার্জি থেকেও মুক্তি পাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শকও যুক্ত হয়েছেন, ডক্টর আরিফিন পাটোয়ারি। আমরা তার কাছ থেকে প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, বলুন। ম্যাম, আমি পঞ্চগড় থেকে বলতেছি। আমার নাম রাহিনুর রহমান। জি, আমার পিতার একটা সমস্যার জন্য ফোন দিছি। তো আমার বাবার বেশ কিছুদিন থেকে জ্বর ছিল। তো নরমালি আমরা নিকটস্থ ডাক্তারদের কাছ থেকে ওষুধ খাইছি, কিন্তু জ্বর কমে না। পরে তখন আমাদের পঞ্চগড়ে এক এমবিবিএস ডক্টরকে দেখাইছি। তো উনি ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট সহ 3টা টেস্ট দিতে। তো উনি বলছে যে পেশাবের ইনফেকশন। তো উনি সেপ্ট্রিয়াক্সিন 2 গ্রাম ইনজেকশন প্রত্যেকদিন একটি করে আর কি দিতে বলছে 24 ঘন্টায়। তো এখন 7 দিন থেকে ইনজেকশনটা দেওয়া হচ্ছে। সেপ্ট্রিয়াক্সিনের পাশাপাশি ডম্পেরিডন ট্যাবলেট আর নাপা রেপিড 2টা করে 24 ঘন্টা 4 বার। দর্শক, আপনার বাবার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই। আমার বাবার বয়স 45 থেকে 50 বছর হবে। জি, আচ্ছা, আমরা ফিরছি ডক্টর আরিফিন। ওনার কি রাতে প্রস্রাব করার জন্য বারবার ঘুম থেকে উঠতে হয়? পেশাবের তেমন সমস্যা ফিল হয় না, পেশাবের স্বাভাবিক মনে হয়। আচ্ছা, ঠিক আছে। এক হচ্ছে ওনার জ্বর হয়েছে এবং ডক্টর প্রস্রাবে ইনফেকশন পেয়েছে। তাহলে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবে ইনফেকশনটা মেয়েদের মতো অত বেশি হয় না। তবে কারো যদি প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট থাকে, রাতে প্রস্রাব করার জন্য বারবার উঠে, তাদের ক্ষেত্রে হতে পারে। যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হতে পারে। আবার অনেক বেশি বয়স যখন হয়
তখনও কিন্তু এদের প্রস্রাবে ইনফেকশন হতে পারে। যাই হোক, ওনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে, উনি অ্যান্টিবায়োটিক পাচ্ছে। সাধারণত 7 দিন অ্যান্টিবায়োটিকই যথেষ্ট প্রস্রাবে ইনফেকশনের জন্য, চিকিৎসার জন্য। হয়তো ওনার উপসর্গ কমে গেছে, এখন হয়তো জ্বর এগুলা নাই। কাজে আমার মনে হয় যে ওনার চিকিৎসা ঠিক আছে। যদি প্রস্রাব ইনফেকশন থেকে থাকে, এই চিকিৎসাতেই উনি এখান থেকে মুক্তি লাভ করতে পারবে। জি, ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু জানতে চাইবো, অ্যাজমা যেটি আপনি শুরুতেই বলছিলেন, সেই অ্যাজমা থেকে আসলে পরিত্রাণের জন্য কি শুধু ইনহেলারই কাছে রাখবে কোনো পেশেন্ট, নাকি আরো কোনো ধরনের মেডিসিন সাথে রাখতে পারে? অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ইনহেলার বলি যে সারা বছর ব্যবহার করতে। এই ইনহেলারটা অনেক রোগী হচ্ছে যে ব্যবহার করে না। এটা আসলে প্রিভেন্টার, অর্থাৎ এটা কোনো অ্যাটাক করতে দিবে না আপনাকে। তাহলে আপনি যদি সবসময় প্রিভেন্টার ব্যবহার করেন, আপনার কিন্তু টেম্পারেচার চেঞ্জ হলেও আপনার কিন্তু অ্যাটাকটা হবে না। পোলেন এক্সপোজার অথবা ডাস্ট এক্সপোজার হলেও কিন্তু আপনার অ্যাটাকটা হবে না। তাহলে এইটা ব্যবহার একটা জরুরি। তারপরে হচ্ছে যে আমাদের এই যে পোলেন ডাস্ট এগুলো থেকে মুক্তির জন্য আমাদের মাস্ক পরা এটা খুব জরুরি। এবং সাধারণত অ্যাজমা রোগীরা জানে যে তাদের হঠাৎ অ্যাজমা অ্যাটাক করলে তাদের আবার কিছু ইনহেলার আছে ইমার্জেন্সি ইউজ, অর্থাৎ কাশি শ্বাসকষ্ট বেড়ে গেলে তখন নিতে হয়। কখনো কখনো অনেক বেশি কাশি শ্বাসকষ্ট হলে তাদেরকে আমরা নেবুলাইজার ফর্মেও হচ্ছে যে ওষুধ দিয়ে থাকি। এবং অনেক সময় হঠাৎ করে এরকম খুব তীব্রভাবে কাশি শ্বাসকষ্ট হলে তাদেরকে কিছু আমরা রেস্কিউ থেরাপি হিসাবেও কিছু ওষুধ দিয়ে থাকি। তাহলে এই সবকিছু সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু অ্যাজমা রোগী হচ্ছে যে অ্যাজমার হাত থেকে রক্ষা পেতে পারে। অ্যাজমা কিন্তু দেখা যায় সারা বছর থাকে না, কিছু পেশেন্টের সারা বছর থাকে, কিন্তু অধিকাংশই কিন্তু এটা আপনার সিজনাল ভেরিয়েশন আছে, ডায়ারনাল ভেরিয়েশন আছে। তাহলে হচ্ছে যে উনি হয়তো সারা বছর ভালো থাকবে, হঠাৎ শীতে বেড়ে গেল। যে আগে থেকে আমাদের হচ্ছে এই আগে থেকে প্রিভেনশন নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমএস আরিফিন পাটোয়ারি, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। দর্শক, আর এই ছিল ডক্টরস অন কলে আজকের আয়োজনে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।